আমি প্রীতি দত্ত। আমার গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়েই ক্লাস করে কাজ শেষে সন্ধ্যায় আমার হোস্টেলে ফিরলাম। মাত্র কয়েকদিন হলো আমি এই পরবাসের জীবনে দিন রাত পার করছি। লিফটের সামনে দাঁড়িয়ে ওপেন বোটমে চাপ দিলাম। অপেক্ষার প্রহর শেষ করে লিফটের দরজা খুলে গেল। আমি লিফটের ভিতর ঢুকে 7 তলার যাওয়ার জন্য 7 বোটমে চাপ দিলাম। লিফট উপরে চলতে শুরু করে দিল। মনটা কেমন যেন করছে। অদ্ভুত এক খেয়াল উকি দিচ্ছে মনে। আজগুবি চিন্তা করতে করতে লিফট কখনে 7 তলায় এসে থামল আমি টেরই পেলাম না। লিফটের দরজা খুলে গেল। আমি ধীর পায়ে আমার ফ্ল্যাটের দিকে পা বাড়ালাম। আমার ফ্ল্যাটের নাম্বারটা কেমন যেন আজব। 06 থাকি 7 তলায় আর ফ্ল্যাটের নাম্বার হল 06। গাঁটা ছম ছম করছে, মনে হচ্ছে অশুভ কিছু একটা হতে যাচ্ছে। অশুভ কিছু একটা যেন অপেক্ষা করছে আমার জন্য। সব ভয় দূর করে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকলাম। আজ কেউ নেই বলেই বিভিন্ন চিন্তার দানা বাঁধছে মনের ভিতর। আমাদের ফ্ল্যাটে মোট আমরা 8 জন থাকি। আজ কেউ নেই রুমে। 3 জন ছেলে দেশে গিয়েছে হলিডেতে, আর বাকি ছেলেগুলোর আজ রাতে কাজ। ফ্ল্যাটে ঢুকে রুমগুলোর বাতি জ্বালিয়ে ফ্রেশ হয়ে লিভিং রুমে গিয়ে টিভি দেখতে বসে গেলাম। এছাড়া আপাতত আমার কোনো কাজ নেই। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এখনো, বাইরে অন্ধকারে ছেয়ে গেছে পুরো আকাশ। আমি টিভি দেখছি সোফায় গা হেলিয়ে দিয়ে। আমাদের হোস্টেলে স্কাই টিভি নাই, তাই একটা ডিভিডি চালু করে দিলাম। হিন্দি ছবি আমার ভালো লাগে না, তারপরও দেখতে থাকলাম এক মনে। হঠাৎ টয়লেটের কল থেকে পানি পড়ার শব্দ কানে আসল। অলসতা ভেঙে টয়লেটের দিকে গেলাম। মনে হয় ভুলে গিয়েছিলাম কল বন্ধ করতে যখন মুখ হাত ধুয়েছিলাম। কল বন্ধ করে আবার সোফায় গিয়ে বসলাম। আবার টিভি দেখায় মন দিলাম, কিন্তু আবারও টয়লেট থেকে পানি পড়ার শব্দ শুরু হলো। কি ব্যাপার, আমি না এইমাত্র কল বন্ধ করে দিয়ে আসলাম? নিজেই নিজেকে প্রশ্ন করলাম টয়লেটের দিকে তাকিয়ে। আবারও সোফা থেকে উঠে গেলাম টয়লেটে কল বন্ধ করার জন্য। টয়লেটে গিয়ে দেখলাম আবারও পানির কল থেকে পানি পড়ছে। আবারও ভালো করে বন্ধ করলাম। সোফার কাছে আসতে না আসতেই আবারও টয়লেটের সবগুলো কল থেকে পানি পড়ার শব্দ পেলাম। এইবার শিরদাঁড়া বেয়ে ভয়ের শীতল শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে। সবগুলো পশম দাঁড়িয়ে গেল, বিনা কারণেই ঠান্ডা লাগতে লাগলো আমার। নিজের অজান্তেই পা বাড়ালাম টয়লেটের দিকে। প্রতিটা কদম যেন এক মনের মতো ভারী হয়ে গেছে। ভয়ে ভয়ে টয়লেটের ভিতর উকি দিয়ে দেখলাম সবগুলো কল থেকে একসাথে পানি পড়ছে। কাঁপা কাঁপা পায়ে টয়লেটের ভিতর ঢুকলাম। বাতি জ্বালিয়ে কলগুলোর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম কিছুক্ষণ। তারপর ভীত সন্তুষ্ট হয়ে কলগুলো বন্ধ করে দিলাম। খুব টাইট করে কলগুলো বন্ধ করে আবারও ফাইনাল চেক করে টয়লেট থেকে বের হলাম। ধীর পায়ে আবারও লিভিং রুমে গিয়ে সোফায় বসে হিন্দি ছবির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে লাগলাম, আর মন থেকে সব ভয় দূরে সরানোর চেষ্টা করতে লাগলাম। হঠাৎ টিভির শব্দ বন্ধ হয়ে গেল আর কান্নার সুর ভেসে আসতে লাগল। কান্নার সুর শুনে মনে হচ্ছে কোন মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। ঠিক বুঝে উঠতে পারছি না কোথা থেকে কান্নার শব্দটা আসছে। আমি এবার সোজা হয়ে বসলাম, কান দুটো খাড়া করে বোঝার চেষ্টা করতে লাগলাম কোন ঘর থেকে শব্দটা আসছে। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম আর ভয়ে ভয়ে এদিক সেদিক দেখতে লাগলাম। আমার কাছে মনে হতে লাগল টয়লেট থেকে কান্নার শব্দটা ভেসে আসছে। আমি টয়লেটের কাছে আসলাম আর খুব ভালো করে শোনার চেষ্টা করলাম আসলে ব্যাপারটা কি। আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? টয়লেটের দরজার কাছে আসতেই মনে হলো কে যেন ভিতর থেকে হাতের নখ দিয়ে দরজার গায়ে আঁচড় কাটছে, আর কান্নার শব্দ অনেক জোরে জোরে হতে লাগল। আমার ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি অনেক সাহস সঞ্চয় করে দরজার বাইরে থেকে জিজ্ঞাসা করলাম কে ভিতরে? কে? আমার প্রশ্নের কোন জবাব পেলাম না, কিন্তু কান্না ও আওয়াজ থেমে গেল। আমি সাহস করে টয়লেটের দরজা খুলে ভিতরে উঁকি দিলাম। কেউ নেই। মনটা একটু শান্ত হলো। সব ঠিক দেখে ব্যাপারটাকে আমার হেলুসিনেশন ছাড়া আর কিছু রায় দিতে পারলাম না। টয়লেটের প্রতিটা কোণায় কোণায় চেক করলাম, কিছুই নেই।
সব কিছুই ঠিক আছে, মিছে মিছে ভয় পাচ্ছি। কাল রাতে ঘুমাইনি তো তাই এমনটা লাগছে। মন থেকে ভয়ে ঝেড়ে ফেলে টয়লেট থেকে বের হওয়ার সময় ঘটল অঘটন। আমি যেই না টয়লেট থেকে বের হব ঠিক তখনই আমার বাম হাতটাকে যেন পিছন দিক থেকে চেপে ধরল। হিম শীতল একটা অনুভূতি বয়ে গেল আমার সারা শরীরে। মৃতদের শরীর কি এত ঠান্ডা হয়ে থাকে? সজোরে কে বলে চিৎকার দিয়ে পিছন দিকে ফিরে তাকালাম। কেউ নেই। আশ্চর্য, কেউ নেই। অথচ আমার মনে হলো আমার হাতকে যেন চেপে ধরেছে। আমি স্পষ্ট অনুভব করেছি যে কেউ আমার হাত চেপে ধরেছে বরফ শীতল একটা শক্ত হাত দিয়ে। কেউ নাই, পুরো টয়লেট খালি। আমি ভয়ে ভয়ে টয়লেটের দরজা লাগিয়ে দিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালাম আর বারবার পিছনে ফিরে টয়লেটের দরজা দিকে তাকাতে থাকলাম। লিভিং রুমে এসে দেখি টিভি ঠিকঠাক চলছে, কোনো ডিস্টার্ব নেই। আমি আবারও সোফায় বসে টিভি দেখায় মন দিলাম। বাম হাতটা কেন জানি একটু ব্যথা করছে। আমি আমার ডান হাতটি দিয়ে বাম হাতে ঘষতে লাগলাম। হঠাৎ টিভি বন্ধ হয়ে গেল, অথচ ঘরে বিদ্যুৎ আছে। আমি লিভিং রুমের লাইটগুলো জ্বালিয়ে রেখেছিলাম, ওগুলো জ্বলে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই টিভি আবার চালু হলো। প্রথমে ব্ল্যাঙ্ক, তারপর ঝিরঝির হতে লাগল। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এই সব আমার সাথে। আমি কি পাগল হয়ে যাব? রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে থাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। ঝিরঝির শব্দ আর ঝিরঝির শব্দ। আরে ওটা কি? টিভিতে কিছু একটা যেন দেখতে পেলাম আমি, একটা মেয়ের ছবি, অস্পষ্ট ঝিরঝির। আরে টিভি থেকে সেই কান্নার শব্দ ভেসে আসছে, তার সাথে একটা গঙ্গানির শব্দ। টয়লেটের সেই শব্দটা আবারও কানে আসতে শুরু করল। কেউ যেন নখ দিয়ে টয়লেটের দরজায় আঁচড় কাটছে, মনে হচ্ছে হিংস্র কোনো পশু টয়লেটে আটকা পড়েছে। আমার টনক নড়ল, হচ্ছেটা কি এসব? আমি টিভির রিমোট দিয়ে টিভির চ্যানেল বদলাতে থাকলাম, কিন্তু কোনো কাজ হলো না। ঝিরঝির কিছুটা কমতে লাগলো আর গঙ্গানির শব্দ বাড়তে থাকল, তার সাথে টয়লেটের আঁচড় কাটার শব্দ। টিভির ঝিরঝির একেবারে চলে গেল, সেখানে আস্তে আস্তে একটা মেয়ের মুখ ভেসে উঠল। আমি বুঝে উঠতে পারছি না আমি কি কোন দুঃস্বপ্ন দেখছি, না আসলেই যা হচ্ছে তা বাস্তব। টিভির মধ্যে মেয়ের মুখটা আস্তে আস্তে কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে, আর টয়লেটের আঁচড় কাটার শব্দ কমে যাচ্ছে। ভয়ে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছি। টিভির ভিতরের মেয়েটার চেহারা পুরো বিকৃত হয়ে গেল, আর ওই বিকৃত চেহারার মধ্যে এক জোড়া লাল টকটে চোখ চেয়ে আছে আমার দিকে। হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটা, আর টিভি থেকে হঠাৎ গায়েব হয়ে গেল। আর টিভিতে সেই ঝিরঝির দেখা দিল আবার। আমি হিমশীতল হয়ে বসে আছি, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীর যেন সোফার সাথে মিশে যেতে চাচ্ছে। ঠিক তখনই আমার মনে হলো কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার ঘাড়ে গরম নিঃশ্বাসের ছোঁয়া অনুভব করছি আমি। নিঃশ্বাসের ফোঁস ফোঁস শব্দের সাথে পশুর গঙ্গানির মতো কেমন যেন একটা শব্দ আসছে আমার পিছন দিক থেকে। ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তা জীবনেও কোন দিন ভুলব না। টিভির ভিতরে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে ওর সরু হাত দুটি বাড়িয়ে দিচ্ছে। আমি আর আমার নার্ভ সিস্টেমকে ঠিক রাখতে পারলাম না। আমি জ্ঞান হারানোর আগ পর্যন্ত যা দেখলাম তা হলো মেয়েটা আমার পা ধরে টয়লেটের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। হাতের নখগুলো দিয়ে ফ্লোরে খামচে ধরার চেষ্টা করে যাচ্ছিলাম। এরপর আর কিছু মনে নেই আমার। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে শুয়ে আছি, আর পাশে বসে আছে আমার রুমমেট রঞ্জন। আমায় চোখ খুলে তাকাতে দেখে ও বলল, ডোন্ট মুভ, মাথায় শিলি লেগেছে 3টা। তুমি বাথরুমে পড়ে গিয়েছিলে কি করে? আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম, মৃত কণ্ঠে নিজেকেই নিজে প্রশ্ন করলাম। তোমার মনে নেই কিছু? আমি রাতে বাসায় ফিরে দেখি তোমার শরীর আধা বাথরুমের ভিতরে আর আধা বাইরে পড়ে আছে, আর মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি আর দেরি না করে তোমাকে হসপিটালে নিয়ে আসলাম। রঞ্জন একটু থেমে আবার আমায় বলল, আচ্ছা ডাক্তার, আমায় একটা কথা জিজ্ঞাসা করেছিল। আমি মৃদু কণ্ঠে বললাম, কি? তোমার বাম হাতে আর বাম পায়ে কার যেন হাতের ছাপ, মনে হচ্ছিল তোমাকে কেউ খুব জোরে চেপে ধরে রেখেছিল।
তার মানে আমি যা দেখেছিলাম তা সব সত্যি। মনে মনে কথাগুলো বললাম। আমি সাথে সাথে আমার বাম হাতের দিকে চাইলাম। হাতের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে 5টা আঙ্গুলের ছাপ। আমি কোন মতে বসে আমার পায়ের দিকে তাকালাম, ওখানেও একই অবস্থা। বছর খানেক পর আমার শরীরে আজও সেই আঙ্গুলের ছাপ আছে। আজ ও আমি সেই দিনের কথা মনে করে নিজে নিজেই শিউরে উঠি। সেই ঘটনার পর আমি আর সেই হোস্টেলে থাকতে পারিনি। আমি হোস্টেল চেঞ্জ করে ডাবলিনের এক বাঙালির বাড়িতে পেইং গেস্ট হিসাবে উঠেছি। পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ওই ফ্ল্যাটের আগেও অনেক ঘটনা ঘটেছে, আমিই প্রথম না। ওইটা একটা হন্টিং ফ্ল্যাট। আমি আসার পর একে একে সবাই কিছু না কিছু অঘটনের শিকার হয়েছে। হয়তো কোন দিনও এর কুল কিনারা করতে পারবো না, কিন্তু কিছু একটা রহস্য আছে যা অজানাই রয়ে গেল।